বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় শিল্প ধসগুলোর একটি করেছিল হাবিব গ্রুপে। ঋণের বোঝা বাড়তে বাড়তে বর্তমানে গ্রুপের ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 4,000 কোটি টাকায়। একসময়ের প্রভাবশালী এই গ্রুপ কিভাবে গড়ে উঠল আর পরে কিভাবে সবকিছু ভেঙে পড়ল। হাবিব গ্রুপ বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ শিল্প সমষ্টি, যা চট্টগ্রাম থেকে শুরু করে দেশের অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলে। বাংলাদেশ তখনও পাকিস্তানের অংশ। চট্টগ্রামের এক ব্যবসায়ী হাবিব ট্রেডিং নামে একটি কনজিউমার গুডস ট্রেডিং কোম্পানি শুরু করেন। 1947 সালে প্রতিষ্ঠিত এই গ্রুপটি টেক্সটাইল, এভিয়েশন, সিমেন্ট, ইস্পাত, রিয়েল এস্টেট, ইন্স্যুরেন্স এবং ব্যাংকিং সহ বিভিন্ন খাতে সক্রিয় ছিল। 20,000-এরও বেশি কর্মী নিয়োগ করে এটি এক সময় বাংলাদেশের শীর্ষস্থানীয় কনগ্লোমারেটগুলোর একটি হয়ে ওঠে। 1960-এর দশকে বাজারে চিনি এবং কাপড়ের চাহিদা বাড়তে শুরু করলে হাবিব গ্রুপ সুগার ও টেক্সটাইল মিল তৈরি করে। তখন থেকে গ্রুপটি নিজের ফ্যাক্টরিতে কাপড় তৈরি করার পুরো প্রক্রিয়ার কাজই নিজেই করতে শুরু করে। সুতা তৈরি, বোনা, ফেব্রিক ডাই, প্রসেসিং এবং ওয়াশিং সবই চট্টগ্রামের ফ্যাক্টরিতে করা হতো। পরবর্তীতে তারা রপ্তানি সেক্টরে প্রবেশ করে এবং দেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে। 1980-90-এর দশকে গ্রুপটি ডাইভার্সিফাই করে সিমেন্ট সেক্টরে ঢোকে হাবিব সিমেন্টের মাধ্যমে, যা বাংলাদেশের শীর্ষস্থানীয় সিমেন্ট ম্যানুফ্যাকচারারগুলোর একটি, এবং ইস্পাত সেক্টরে রয়েছে তাদের হাবিব স্টিল। পাশাপাশি এভিয়েশন সেক্টরে রয়েছে রিজেন্ট এয়ারওয়েজ। 2007 সালে শুরু হওয়া এই এয়ারলাইনটি বাংলাদেশের প্রথম প্রাইভেট এয়ারলাইনগুলোর একটি ছিল। এটি মিডল ইস্ট ও ডোমেস্টিক রুটে ফ্লাইট চালাত এবং 2017 সালে তারা বোয়িং 737 কিনে এক্সপেন্ড করার প্ল্যান করেছিল। রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড ছিল হাবিব গ্রুপের প্রথম টেক্সটাইল ইউনিট। 2015 সালে তারা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন পেয়ে আইপিও চালু করে। এই আইপিও ছিল গ্রুপের জন্য একটি বড় মাইলস্টোন, কারণ এর মাধ্যমে কোম্পানি জনসাধারণের জন্য খোলা হয় এবং ব্যবসা বাড়ানোর জন্য নতুন তহবিল পান। এবার আসি মালিকানা থেকে। হাবিব গ্রুপ একটি ফ্যামিলি রান বিজনেস। চেয়ারম্যান ইয়াকুব আলী গ্রুপের লিডার, যিনি এনসিসি ব্যাংকের সাথে যুক্ত ছিলেন। ম্যানেজিং ডিরেক্টর ইয়াসিন আলী অপারেশনাল হেড। অন্যান্য ডিরেক্টররা মাশরুফ হাবিব, সালমান হাবিব এবং তানভীর হাবিব। সালমান হাবিব 28 বছর বয়সে ডিরেক্টর হয়েছিলেন, প্রেজেন্ট টেক্সটাইলের এমডি ছিলেন এবং এক্সপোর্ট এবং পাওয়ার সেক্টর দেখতেন। এই লিডারশিপের অধীনে গ্রুপটি একটি এম্পায়ার হয়ে উঠেছিল। কিন্তু কোভিড-19 মহামারীর পর সব কিছু বদলে যায়। ব্যাংক লোন নেওয়া ছিল সহজ, কোলাটেরাল ছাড়াই বড় অ্যামাউন্ট পাওয়া যেত। কিন্তু এখন দেখা যাচ্ছে এই লোনগুলো তাদের পতনের কারণ। শুরু থেকে সাম্প্রতিক ঘটনা পর্যন্ত একটি পতনের কাহিনী। প্রিয় দর্শক, এখান থেকে গল্পটা টার্ন হয়। হাবিব গ্রুপের ধস শুরু হয় 2022 সালে। অন্যতম প্রভাবক ছিল কোভিড-19। প্যান্ডেমিকের সময় ট্রাভেল রেস্ট্রিকশনের কারণে রিজেন্ট এয়ারওয়েজ ফ্লাইট ক্যান্সেল হয়, লস হয় বিলিয়ন টাকা। টেক্সটাইল সেক্টরেও রপ্তানি কমে যায়। গ্রুপ ব্যাংক থেকে টাকা ধার করে চালানোর চেষ্টা করে, কিন্তু ধারকৃত অর্থ পরিশোধ করতে পারে না। এর ঝামেলায় তাদের পতনের মূল কারণ হয়ে ওঠে। সেপ্টেম্বর 2022 আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড 42 কোটি টাকার ডিফল্টের কারণে হাবিব গ্রুপের বিরুদ্ধে মামলা করে। চট্টগ্রামের মানি লোন কোর্ট গ্রুপের 5 জন ডিরেক্টরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। চেয়ারম্যান ইয়াকুব আলী, ইয়াসিন আলী, মাশরুফ, সালমান এবং তানভীর হাবিব সাথে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই মাসে ইস্টার্ন ব্যাংক হাবিব স্টিলের বিরুদ্ধে 90 কোটি টাকার ডিফল্টের কারণে ল্যান্ড সিজ করার আদেশ দেয়। যে মাসে রিসেন্ট টেক্সটাইলের কর্মীরা 8 মাস বেতন বকেয়ার কারণে হাঙ্গারি স্ট্রাইকে বসেন। জুলাই গ্রুপের হেডকোয়ার্টার ব্যান্ডেলেস্ট হয়। কে করেছে তাই স্পষ্ট নয়, তবে এটি কোম্পানির অস্থিরতার ইঙ্গিত দেয়। সেপ্টেম্বরে আইডিএলসির মামলায় ডিরেক্টরদের বিরুদ্ধে বেআইনি চেক দেওয়ার অভিযোগ আনা হয়। এ সময় গ্রুপের 31টি সাবসিডিয়ারি বন্ধের মুখে পড়ে, আর রিজেন্ট এয়ারওয়েজের 1.89 বিলিয়ন টাকা বকেয়া থাকে সিভিল এভিয়েশন অথরিটির কাছে। প্রশ্ন থাকে, কিভাবে এমন পরিস্থিতি সৃষ্টি হলো? গ্রুপটি মূলত ওভার লিভারেজড ছিল, অর্থাৎ বড় বড় ঋণ নিয়ে ব্যবসা বাড়িয়েছিল, কিন্তু পরবর্তীতে পর্যাপ্ত নগদ প্রবাহ রক্ষা করতে পারেনি। ব্যাংকগুলো গ্রুপের সুপরিচিত নামের কারণে অনেক লোন দেন কোলাটেরাল ছাড়াই, কিন্তু টাকা ফেরত দিতে না পারায় সবকিছু ডিফল্টে পড়ে। ফলশ্রুতিতে কর্মীরা বেকার হয়ে যায় আর সাপ্লায়ার বকেয়া পেমেন্টের অপেক্ষায় থাকে। জানুয়ারি 2023-এ সরকার রিজেন্ট এয়ারওয়েজ ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করে বকেয়া দেওয়ার জন্য। কয়েক মাস পরে জানা যায় গ্রুপের হেডকোয়ার্টার খালি, 31টি ইউনিট বন্ধ, 30টি লেন্ডারের কাছে মোট 400 কোটি টাকা বকেয়া। ডিরেক্টররা দেশ ছেড়ে চলে যান, কোথায় গিয়েছেন তা এখনো রহস্য। এই সময় গ্রুপের চেয়ারম্যান ইয়াকুব আলী এনসিসি ব্যাংকের ডিরেক্টর ছিলেন, যা পরিস্থিতিকে আরো সন্দেহজনক করে তোলে। আগের বছরের আগস্টের গ্রেফতারি পরোয়ানা সত্ত্বেও তারা বিদেশে পালিয়ে যান। এটি ছিল বড় একটি স্ক্যান্ডাল, একটি সমৃদ্ধ এম্পায়ারের পতনের গল্প। জুন 2024-এ চট্টগ্রাম মানি লোন কোর্ট হাবিব গ্রুপের চেয়ারম্যান, এমডি এবং ডিরেক্টরদের 350 কোটি টাকা 2 ব্যাংকের ঋণ 2 মাসের মধ্যে পরিশোধের নির্দেশ দেয়। এই ঋণটি এইচজি এভিয়েশনের উপরে ছিল, যা রিসেন্ট এয়ারওয়েজের মূল কোম্পানি। পরিমাণ প্রায় 29.8 মিলিয়ন ডলার। কোর্ট সতর্ক করে দেয়, পরিশোধ না করলে অ্যাসেট জব্দ করা হবে।
অক্টোবরে আরেকটি কোর্ট ৩৯ কোটি টাকার লোন ডিফল্টের কারণে ৩জন সিনিয়র অফিসিয়ালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এই সময় রিজেন্ট এয়ারওয়েজ পুরোপুরি কার্যহীন হয়ে পড়ে, ফ্লাইট বন্ধ, লাইসেন্স বাতিল। গ্রুপের ডিরেক্টররা এখনো দেশে ফিরে আসেননি এবং কোর্ট তাদের বিদেশে থাকা অ্যাসেট ফ্রিজ করার চেষ্টা করছে। এই সমস্যার মূল কারণ হল দুর্ব্যবস্থাপনা, অতিরিক্ত ঋণ গ্রহণ এবং সম্ভবত দুর্নীতি। ব্যাংকগুলো অভিযোগ করেছে ডিরেক্টররা ঋণ নিয়ে ব্যক্তিগত সম্পদ ক্রয় করেছেন। কর্মীরা বলছেন বকেয়া বেতন না দিয়ে তারা পালিয়েছেন। এটি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের এক ব্যাখ্যা, কিভাবে কখনো সফল কোম্পানি রাতারাতি পতনের মুখে পড়তে পারে। সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত হাবিব গ্রুপের কেলেঙ্কারি চলমান। চট্টগ্রাম কোর্ট দুই ডিরেক্টরকে চেক জালিয়াতির জন্য ১ বছরের কারাদণ্ড ও ২০ কোটি টাকা জরিমানা করেছে। তবে তারা এখনো দেশে ফেরেনি। জুন পর্যন্ত নতুন কোনো মামলার রিপোর্ট হয়নি। কিন্তু ব্যাংকগুলো ঋণ আদায়ে চাপ দিচ্ছে। সরকারি এজেন্সি ফরেন অ্যাসেট ট্র্যাক করছে, কিন্তু সফলতা সীমিত। প্রেজেন্ট টেক্সটাইল কর্মীরা এখনো বকেয়া বেতন নিয়ে আন্দোলন চালাচ্ছেন। এই ঘটনা বাংলাদেশের ব্যাংকিং খাতের দুর্বলতা ও রাজনৈতিক প্রভাবের চিত্র তুলে ধরে। ব্যাংকগুলো রাজনৈতিক সম্পর্কের ভিত্তিতে ঋণ দিয়েছে, কিন্তু ঝুঁকি ব্যবস্থাপনা ছিল অনুপস্থিত। হাবিব গ্রুপের পতন আমাদের শেখায় যে ব্যবসায়িক সাফল্য স্থায়ী নয়, যদি না সঠিক ব্যবস্থাপনা ও দায়িত্বশীলতা থাকে, এবং এটি হাজারো কর্মীর জীবন প্রভাবিত করেছে। আপনি কি মনে করেন হাবিব গ্রুপের পতনের মূল কারণ শুধুই ঋণ, নাকি মিসম্যানেজমেন্ট বা দুর্নীতিও ভূমিকা রেখেছিল? কমেন্টে আপনার মতামত জানতে চাই। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।